গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের আগুনের পরশমণি পর্ব ৪। মহিলাদের গাড়ি চালানো এমন কিছু অদ্ভুত ব্যাপার নয়, অনেকেই চালাচ্ছে, নাসিমাও চালায়, কিন্তু এই সময়ে একজন একা একা গাড়ি করে যাওয়া আসা করে না। ভদ্রমহিলা বেশ লম্বা, মাথার চুল কাঁচা পাকা, মুখটি কঠিন হলেও চোখ দুটি হাসি হাসি, অসম্ভব আত্মবিশ্বাসী একজন মহিলা। রাত্রিকে দেখে প্রথম যে কথাটি বললেন তা হচ্ছে, তোমার ইন্টারভিউ নিতে এলাম মা। রাত্রি হকচকিয়ে গেল। প্রথমে নিজের পরিচয় দিয়ে নেই, আমি একজন ডাক্তার, মেডিকেল কলেজে গাইনির অ্যাসোসিয়েট প্রফেসর। আমার নাম রাবেয়া। তোমার ভালো নাম কি? ফারজানা। তুমি বসো এবং বলো, এত সুন্দর তুমি কিভাবে হলে? এটা আমার প্রথম প্রশ্ন, খুব কঠিন প্রশ্নই। ভদ্রমহিলা হাসতে লাগলেন। রাত্রে কি বলবে ভেবে পেল না। হঠাৎ করে কেউ সুন্দর হয় না, এর পেছনে জেনেরিক কারণ থাকে। মনের সৌন্দর্য একজন নিজে নিজে ডেভেলপ করতে পারে, কিন্তু দেহের সৌন্দর্য উত্তরাধিকার সূত্রে পেতে হয়। বলো, তোমার মা এবং বাবা এদের মধ্যে কে সুন্দর? মা। শোনো রাত্রি, তোমাকে আমার পছন্দ হয়েছে। তা কিছুই মিন করে না। তোমার পছন্দ অপছন্দ আছে এবং আমার মনে হচ্ছে তুমি খুবই খুঁতখুঁতে ধরনের মেয়ে। আমি কি ঠিক বলেছি? ঠিকই বলেছেন। ভদ্রমহিলা চা খেলেন, অপলার সঙ্গে খানিকক্ষণ গল্প করলেন এবং এক পর্যায়ে একটা হাসির গল্প বললেন। হাসির গল্পটি একটি ব্যাঙ নিয়ে। পরপর কয়েকদিন বৃষ্টি হওয়ায় ব্যাঙটির সর্দি হয়ে গেছে, ব্যাঙ সমাজে ছিছি পড়ে গেছে। বেশ লম্বা গল্প। অপলা মুগ্ধ হয়ে শুনল। কিছুক্ষণ পর পর হাসিতে ভেঙে পড়তে লাগল। ভদ্রমহিলা এসেই বলেছিলেন ৮ ঘন্টা থাকবে, কিন্তু তিনি পুরোপুরি ৩ ঘন্টা থাকলেন। দুপুরের খাবার খেলেন, খাবার শেষ করে রাত্রিকে বারান্দায় ডেকে নিয়ে গেলেন। অস্বাভাবিক নরম গলায় বললেন, মা, তোমাকে কি আমি আমার ছেলের সম্পর্কে দু একটি কথা বলতে পারি? রাত্রি লজ্জিত স্বরে বলল, বলো। তার সবচেয়ে দুর্বল দিকটার কথা আগে বলি। ওর থিঙ্কিং প্রসেসটা একটু স্লো বলে আমার মনে হয়। যখন কেউ কোনো হাসির কথা বলে তখন সে প্রায় বুঝতে পারে না, বোকা মানুষদের মতো বলে, ঠিক বুঝতে পারলাম না। রাত্রি অবাক হয়ে ভদ্রমহিলার দিকে তাকিয়ে রইল। তিনি এই কথাটি বলবেন তা বোধহয় সে ভাবেনি। এখন বলি ওর সবচেয়ে সবল দিককার কথা। পুরনো দিনের গল্প উপন্যাসে এক ধরনের নায়ক আছে যারা জীবনে কোনো পরীক্ষাতে সেকেন্ড হয় না। ও সেরকম একটা ছেলে। মা, আমি খুব খুশি হব তুমি যদি খানিকক্ষণ ওর সাথে কথা বলো। আমার ধারণা কিছুক্ষণ কথা বললেই তোমার ওকে পছন্দ হবে। অবশ্য ও কথা বলবে কিনা জানি না, যা লাজুক ছেলে। ছেলেটিকে না দেখেই রাত্রির কেমন যেন পছন্দ হলো, কথা বলতে ইচ্ছে হলো। তার একটু লজ্জা লজ্জাও লাগলো। ভদ্রমহিলা বললেন, মা, তুমি কি ওর সঙ্গে কথা বলবে? হ্যাঁ, বলবো। থ্যাংক ইউ। যাই কেমন? যাই বলার পরও তিনি আরও কিছুক্ষণ থাকলেন, নাসিমার সঙ্গে গল্প করলেন। অপলাকে আরও একটা হাসির গল্প বললেন। সে গল্পটি তেমন জমল না। অপলা গম্ভীর হয়ে রইল। ওরা মডার্ন নিয়ন সায়েন্স থেকে বেরোলো দুপুর ২টোয়। রহমানকে রেখে যেতে হলো, কারণ তার উঠে দাঁড়াবার সামর্থ্য নেই। আলম চেয়েছিল রহমানকে তার জায়গায় রেখে আসতে। দলের সবাই আপত্তি করল। নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এখানে বিশ্রাম করুক। আশফাক বলল, জহুর মিয়া আছে,
সে দেখাশোনা করবে। দরকার হলে চেনা একজন ডাক্তার আছে, তাকে নিয়ে আসবে। কোনোই অসুবিধা নাই। আলম গম্ভীর হয়ে রইল। রহমানকে বাদ দিয়ে আজকের অপারেশন শুরু করতে তার মন চাইছে না, এবং কেন যেন জায়গাটিকে তার নিরাপদ মনে হচ্ছে না। সারাক্ষণই মনে হচ্ছে কিছু একটা হবে। এরকম মনে হবার কোনো কারণ নেই। এই শহরে মিলিটারিরা নিশ্চিন্ত জীবনযাপন করছে। এরা এখানে শঙ্কিত নয়। আলাদাভাবে কোনো বাড়িঘরের দিকে নজর দিবে না। নজর দেবারও কথা নয়। সাদেক বলল, আলম, তুই এত গম্ভীর কেন? ভয় পাচ্ছিস নাকি? আলম বলল, বেরিয়ে পড়া যাক। তারা উঠে দাঁড়াল। আশফাককে নিয়ে 6 জনের একটা দল। আলম বলল, রহমান, চললাম। রহমান উত্তর দিল না, তাকিয়ে রইল। তার জ্বর নিশ্চয়ই বেড়েছে। চোখ খোলাটে। জ্বরের জন্য মুখ লাল হয়ে আছে। তারা রাস্তায় বেরোতেই একটা মিলিশিয়াদের ট্রাক চলে গেল। মিলিশিয়ারা ভাবলেশহীন মুখে তাকিয়ে আছে। মনে হয় অল্প কিছুদিন হলো এদেশে এসেছে। নতুন পরিবেশে, নতুন ধরনের জীবনযাত্রায় এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি। সাদেক বলল, রওনা হবার আগে পান খেলে কেমন হয়? কেউ পান খাবে? জবাব পাওয়া গেল না। সাদেক লম্বা লম্বা পা ফেলে পান কিনতে গেল। নুরু বলল, সাদেক ভাইয়ের খুব ফুর্তি লাগছে মনে হয়। হাসতে হাসতে কেমন গল্প জমিয়েছে দেখেন। সাদেক সত্যি সত্যি হাত পা নেড়ে কি সব বলছে। সিগারেট কিনে শীষ দিতে দিতে আসছে। এ ফুর্তির ভাবটা কতটুকু আন্তরিক বোঝার উপায় নেই। ফুর্তির ব্যাপারটা কারো কারো চরিত্রের মধ্যেই থাকে। হয়তো সাদেকেরও আছে। আলম আকাশের দিকে তাকালো। নির্মেঘ আকাশ, ঘন নীলবর্ণ। বর্ষাকালের আকাশ এত নীল হয় না। আজ এত নীল কেন? ভদ্রলোকের পরনে হাফ হাওয়াইশা। বয়স খুব বেশি হলে 35 হবে। কালো ফ্রেমের ভারী চশমার জন্য বয়স কিছু বেশি মনে হচ্ছে। বেশ লম্বা, হাঁটছেন মাথা নিচু করে। তার ডান হাতে একটা প্যাকেট, বা হাত ধরে একটা মেয়ে হাঁটছে। তার বয়স 5-6 বছর। ভারী মিষ্টি চেহারা। তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ছোট মেয়েটি ক্রমাগত কথা বলছে। ভদ্রলোক তার কথার কোনো জবাব দিচ্ছেন না। ভদ্রলোকের কম কথা বলার স্বভাবের সঙ্গে মেয়েটি পরিচিত। তাদের গাড়িটি বেশ খানিকটা দূরে পার্ক করা। তারা ছোট ছোট পা ফেলে গাড়ির দিকে যাচ্ছে। জায়গাটা বায়তুল মোকাররম। সময় 3:05। ভদ্রলোকের গাড়িটি নতুন, সাদা রঙের টয়োটা করোলা, 4 ডোর। রাস্তার বায়ে দৈনিক বাংলার দিকে মুখ ফিরিয়ে প্যারালাল পার্ক করা। গাইডের কাছে পৌঁছাতে হলে রাস্তা পার হতে হয়। তিনি সাবধানে রাস্তা পার হলেন। লক্ষ্য করলেন তার সঙ্গে 2টি ছেলেও রাস্তা পার হলো। এরা বারবার তাকাচ্ছে তার দিকে। ভদ্রলোক একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। এই ছেলে দুটি অনেকক্ষণ ধরেই আছে তার সঙ্গে। ব্যাপার কি? তিনি গাড়ির হাতলে হাত রাখা মাত্র চশমা পরা লম্বা ছেলেটি এগিয়ে এলো। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে কি কথা? আমি আপনাকে চিনি না। ভদ্রলোক গাড়ির দরজা খুললে। ছেলেটি শীতল কণ্ঠে বলল, গাড়িতে উঠবেন না। আপনার গাড়িটি দরকার। চিৎকার চেঁচামেচি কিচ্ছু করবেন না। যেভাবে দাঁড়িয়ে আছেন সেভাবে দাঁড়িয়ে থাকুন। ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন। ছোট মেয়েটি অবাক হয়ে তাকিয়ে আছে। লম্বা ছেলেটি বলল, আমরা মুক্তিযোদ্ধার একটা গেরিলা ইউনিট। কিছুক্ষণের ভেতরে ঢাকা শহরে অপারেশন চালাবো। আপনার গাড়িটি দরকার, চাবি দিয়ে দিন। ভদ্রলোক চাবি তুলে দিলেন। গাড়িতে কোনো সমস্যা নেই তো? ভালো চলে? নতুন গাড়ি, খুবই ভালো চলে। তেল নেই।
আপনাদের তেল নিতে হবে। নিয়ে নিব। তেল কিনবার টাকা আছে তো? টাকা না থাকলে আমার কাছে থেকে নিতে পারে। টাকা আছে। ভদ্রলোক হাসছেন। তিনি তার মেয়ের হাতে মৃদু চাপ দিয়ে মেয়েকে আশ্বস্ত করলেন। নরম স্বরে বললেন, মা, এদের সালাম আলাইকুম দাও। মেয়েটি চুপ করে রইল। তার চোখে স্পষ্ট ভয়। সে অল্প অল্প কাঁদছে। আপনি এখন থেকে ঠিক 2 ঘন্টা পর থানায় ডায়েরি করবেন যে আপনার গাড়িটি চুরি হয়েছে। এর আগে কিছুই করবেন না। ভদ্রলোক মাথা ঝাঁকালেন এবং হাত বাড়িয়ে দিলেন। ভদ্রলোকের হাত মেয়েদের হাতের মতো কোমল। আমার নাম ফারুক চৌধুরী। আমি একজন ডাক্তার। এ ত্রিনা আমার বড় মেয়ে। আজ ওর জন্মদিন। আমরা কেক কিনতে এসেছিলাম। লম্বা ছেলেটি বলল, আমার নাম আলম, বদিউল আলম। শুভ জন্মদিন ত্রিনা। আলম গাড়িতে উঠে দরজা লাগিয়ে দিল। গাড়ি চালাবে গৌরাঙ্গ। আলম বসেছে গৌরাঙ্গের পাশে। পেছনের সিটে সাদেক এবং নুরু। আশফাকের গাড়িতে থাকবে শুধু নাজমুল। বেশি মানুষ সেখানে থাকার দরকার নেই। এটা হচ্ছে কভার দেওয়ার গাড়ি। একটা সেলফ লোডিং রাইফেল হাতে নাজমুল একাই যথেষ্ট। সে মহা ওস্তাদ ছেলে। উৎসাহ একটু বেশি, তবে সেই বাড়তি উৎসাহের জন্য এখন পর্যন্ত কাউকে বিপদে পড়তে হয়নি। আজও বিপদে পড়তে হবে না। দুটি গাড়ি মগবাজার এলাকার দিকে চলল। আশফাকের গাড়িটিতে অস্ত্রশস্ত্র আছে। তার কিছু কিছু সামনের টয়টাই তুলতে হবে। আলম ও সাদেকের হাতে থাকবে স্টেইন গান, ক্লোজ রেঞ্জ উইপন। ঠিকমতো ব্যবহার করতে পারলে এটি একটি চমৎকার অস্ত্র। গেরিলাদের জন্য আদর্শ, ছোট এবং হালকা। নুরুর দায়িত্বে এক বাক্স গ্রেনেড। নুরু হচ্ছে গ্রেনেড জাদুঘর। নিশানা, ছুড়বার কায়দা, টাইমিং, কোথাও কোনো খুঁত নেই। অথচ এই ছেলে মহাবিপদ ঘটাতে যাচ্ছিল। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্জেন্ট মেজর ময়না মিয়া গ্রেনেড ছুড়বার ট্রেনিং দিচ্ছেন। পরিষ্কার করে সব বুঝিয়ে দিলেন। পিনটা খুলবার পর হাতে সময় হচ্ছে 7 সেকেন্ড। খেয়াল রাখবেন, 7 সেকেন্ড। মনে হচ্ছে খুব কম সময়, আসলে অনেক বেশি সময়। 7 সেকেন্ডে অনেক কিছু করা যায়। ব্রাদার্স, খেয়াল রাখবেন, 7 সেকেন্ড অনেক সময় পিন ফেলে নেবার পর যদি শুধু চিন্তা করতে থাকেন, এই বুঝি ফাটলো, এই বুঝি ফাটলো, তাহলে মুশকিল। মনের ভয়ে তাড়াহুড়া করবেন, নিশানা ঠিক হবে না। খেয়াল রাখবেন, 7 সেকেন্ড অনেক সময়, অনেক সময়। নুরুকে গ্রেনেড দিয়ে পাঠানো হলো। ছুড়বার ট্রেনিং হবে। নুরু ঠিকমতোই গ্রেনেডের পিন তার দিয়ে খুলল। তারপর সে আর ছুঁড়ে মারছে না। হাতে নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ময়না মিয়া চেঁচালো, ছুঁড়ে মারেন, ছুঁড়ে মারেন। দাঁড়িয়ে আছেন কেন? নুরু কাঁপা গলায় বলল, আমার হাত শক্ত হয়ে গেছে, ছুটতে পারছি না। নুরুর মুখ রক্তশূন্য। বিদ্যুতের গতিতে ছুটে গেলেন ময়না মিয়া। গ্রেনেড কেড়ে নিয়ে ছুঁড়ে মারবার প্রায় সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণ হল। ময়না মিয়া নুরুকে নিয়ে মাটিতে শোয়াবারও সময় পেলেন না। সৌভাগ্যক্রমে কারো কিছু হল না। ময়না মিয়া ঠান্ডা গলায় বললেন, নুরু ভাই, আর একটা গ্রেনেড ছুঁড়েন। এখন আমি আছি আপনার কাছে। নুরু বলল, আমি পারবো না। ময়না মিয়া প্রচণ্ড একটা চর কষালেন। তারপর বললেন, যা বলছি করেন। নুরু গ্রেনেড ছুড়ল। সার্জেন্ট মেজর ময়না মিয়া বললেন, নুরু ভাই হবেন গ্রেনেড মারায় 1 নম্বর। ময়না মিয়ার কথা সত্যি হয়েছে। ময়না মিয়া তা দেখে যেতে পারেননি। মান্দার অপারেশনে মারা গেছে। আলম ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। ময়না মিয়ার কথা মনে হলেই মন দ্রবীভূত হয়ে যায়, বুক হু হু করে। দেশ স্বাধীন হবার আগেই কি বীরপুত্রদের সবাই শেষ হয়ে যাবে?
আলম, বল। গাড়ি কোথাও রাখতে হবে, আমার পেচ্ছাপ করতে হবে, কিডনিটা প্রেসার দিচ্ছে। একটা নর্দমার কাছে গাড়িটা থামাতো গৌরাঙ্গ। গৌরাঙ্গ গাড়ি থামালো। গাড়ি এগোচ্ছে খুব ধীরে, যেন কোনো রকম তাড়া নেই। গৌরাঙ্গ পিছনের পিকআপটার দিকে লক্ষ্য রাখতে চেষ্টা করছে। ব্যাক মিররটা ভালো না, বাঁকা হয়ে আছে। পিছনে কে আসছে দেখার জন্যে ঘাড় বাঁকা করতে হয়। আলমের মনে হলো গৌরাঙ্গ বেশ নার্ভাস। গৌরাঙ্গ, বলেন, পিছনের দিকে লক্ষ্য রাখার তোমার কোনো দরকার নেই, তুমি চালিয়ে যাও। জি আচ্ছা, এত আস্তে না, আর একটু স্পিডে চালাও, রিক্সা তোমাকে ওভারটেক করছে। গৌরাঙ্গ মুহূর্তে স্পিড বাড়িয়ে দিল। তার এতটা নার্ভাস হওয়ার কারণ কি? আলম পরিবেশ হালকা করার জন্য বলল, সেন্ট মেখেছ নাকি গৌরাঙ্গ? গন্ধ আসছে, কড়া গন্ধ। গৌরাঙ্গ লজ্জিত স্বরে বলল, সেন্ট না, আফটার শেভ দিয়েছি। দাড়িগোফ গজাচ্ছে না, আফটার শেভ কেন? সবাই হেসে উঠল, গৌরাঙ্গও হাসল। পরিবেশ হালকা করার একটা সচেতন প্রচেষ্টা। সবার ভাবভঙ্গি এরকম যেন বেড়াতে যাচ্ছে, আলগা একটা ফুর্তির ভাব। কিন্তু বাতাসে উত্তেজনা, রক্তে কিছু একটা নাচছে। প্রচুর পরিমাণে অ্যান্ড্রোলিন চলে এসেছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে। সবার নিঃশ্বাস ভারী, চোখের মনি তীক্ষ্ণ। গৌরাঙ্গের কপালে বিন্দু বিন্দু ঘা। সে সিগারেট ধরালো। স্টিয়ারিং হুইলে হাত রেখে সিগারেট ধরানোর কৌশলটা চমৎকার। আলম তাকিয়ে তাকিয়ে দেখল, তামাকের গন্ধ ভালো লাগছে না, গা গুলাচ্ছে। আলম একবার ভাবল, বলে, সিগারেট ফেলে দাও গৌরাঙ্গ। বলা হলো না। সাদেক পিছনের সিটে গা এলিয়ে দিয়েছে, তার চোখ বন্ধ। সে বলল, আমি একটু ঘুমিয়ে নিচ্ছি, সময় হলে জাগিয়ে দিও। রসিকতার একটা চেষ্টা, স্থূল ধরনের চেষ্টা, কিন্তু কাজে দিয়েছে। নুরু এবং গৌরাঙ্গ দাঁত বের করে হাসছে। সাদেক এ হাসিতে উৎসাহিত হল, নাক ডাকার মতো শব্দ করতে লাগল। গাড়ি নিউ মার্কেটের সামনে দিয়ে সোজা ঢুকল মিরপুর রোডে। লালমাটিয়ার কাছাকাছি এসে ডান দিকে টার্ন নিয়ে চলে যাবে ফার্মগেট। সেখান থেকে হোটেল ইন্টারকন। কাগজে কলমে কত সহজ, বাস্তব অন্য জিনিস। বাস্তবে অদ্ভুত অদ্ভুত সব সমস্যা হয়। মিশাখালীতে সেরকম যেরকম হলো। খবর পাওয়া গেল 10 জন রাজাকার নিয়ে 3 জন মিলিটারির একটা দল সুলেমান মিয়ার ঘরে এসে বসে আছে, ডাব খাচ্ছে। মুহূর্তের মধ্যে সাদেক দলবল নিয়ে রওনা হয়ে গেল। 2-3টা গুলি ছুড়লেই রাজাকাররা তাদের পাকিস্তানি বন্ধুদের ফেলে পালিয়ে যাবে। অতীতে সবসময় এরকম হয়েছে, সেবার হয়নি। সুলেমান মিয়ার ঘরে যারা বসেছিল তারা সবাই পাঞ্জাব রেজিমেন্টের একটা কমান্ডো ইউনিট। গ্রামে ঢুকেছে গানবোট নিয়ে। সাদেক মরতে মরতে বেঁচে গিয়েছে। যাদের নিয়ে গিয়েছিল তাদের সবাইকে প্রায় রেখে আসতে হয়েছিল। ভয়াবহ অবস্থা। নাজমুল বলল, আপনার ভয় লাগছে নাকি আশফাক সাহেব? আশফাক ঠান্ডা গলায় বলল, আমার এত ভয় নাই। অ্যাকশন কখনো দেখেননি, এই জন্য ভয় নাই। একবার দেখলে বুকের রক্ত পানি হয়ে যায়, খুব খারাপ জিনিস। আশফাক ব্রেকে পা দিল। সামনে একটা ঝামেলা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে বোধহয়। একটা ঠেলাগাড়ি উল্টে পড়ে আছে, তার পাশে হেডলাইট ভাঙা একটা সবুজ রঙের জিপ। প্রচুর লোকজন এদের ঘিরে আছে। আশফাক ভিড় কমবার জন্য অপেক্ষা করতে লাগল। ভিড় কমছে না। একজন ট্রাফিক পুলিশ মেয়েদের মতো মিনমিনে গলায় কি সব বলছে, কেউ তার কথা শুনছে না। নাজমুল বিরক্ত স্বরে বলল, ঝামেলা হয়ে গেল দেখি। আশফাক নির্বিকার, যেন কিছুই হয়নি। সে জানালা দিয়ে মাথা বের করে ব্যাপারটা দেখবার চেষ্টা করছে। মনে হচ্ছে সে এই ঝামেলাটাই বেশ মজা হচ্ছে।
মজা পাচ্ছে। কত অদ্ভুত মানুষ থাকে। ভিড় চট করে কেটে যেতে শুরু করছে, কারণ ইপিআর ১ নম্বর গেট থেকে একটা সাদা রঙের জিপ বাঁশি বাজাতে বাজাতে আসছে। গৌরাঙ্গ এস্কেলেটরে পা দিল। নুরু বলল, যাত্রা শুভ না আলম ভাই, যাত্রা খারাপ। এ ধরনের কথাবার্তা খুবই আপত্তিজনক। মনের ওপর বাড়তি চাপ পড়ে। এই মুহূর্তে আর কোনো বাড়তি চাপের প্রয়োজন নেই। আলম ঠান্ডা গলায় বলল, শুভ কাজের জন্য যে যাত্রা তার সবসময় শুভ। গৌরাঙ্গ স্পিড বাড়িয়ে দিয়েছে। কুহু করে হাওয়া আসছে জানালা দিয়ে। লালমাটিয়ার কাছাকাছি আসতেই আবার ব্রেকে পা দিতে হলো। গৌরাঙ্গ শুকনো গলায় বলল, আলম ভাই, কি করব বলেন? ছুটে বেরিয়ে যাব? না, গাড়ি থামাও। ভালো করে ভেবে বলেন। গাড়ি থামাও, সবাই তৈরি থাক। গাড়ি রাস্তার পাশে এসে থামল। আশফাকও তার পিকআপ থামিয়েছে। তাদের সামনে দুটি গাড়ি এসে থেমে আছে। একটা ট্রিপল ঢাকা ট্রাক, অন্যটি ভক্সওয়াগন। মুখ কালো করে কয়েকজন লোক গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এরা ভয়ে অস্থির। যারা গাড়ি থামাচ্ছে তারা মিলিটারি পুলিশ। এক একটা গাড়ি আসছে, হুইসেল দিয়ে হাত ইশারা করছে। গাড়ি থামা মাত্র এগিয়ে যাচ্ছে, কাগজপত্র নিয়ে আসছে। সংখ্যায় তারা 4 জন। ভালো ব্যাপার হচ্ছে এই 4 জনই দাঁড়িয়ে আছে কাছাকাছি, ছড়িয়ে ছিটিয়ে নেয়। এদের একজনের সঙ্গে রিভলভার ছাড়া আর অন্য কিছু নেই। বাকি 3 জনের সঙ্গে আছে চাইনিজ রাইফেল। আলম বলল, সাদেক, তুই একা আমার সঙ্গে নামবি, অন্য কেউ না। গৌরাঙ্গ, বলুন, সিগারেট এখন ফেলে দাও। গৌরাঙ্গ সিগারেট ফেলে দিল। আলম জানালা দিয়ে মুখ বের করে হাত ইশারা করে ওদের ডাকল। মিলিটারি পুলিশ দলটি ক্ষুব্ধ ও অবাক হয়ে দৃশ্যটি দেখল। হাত ইশারা করে ওদের ডাকার স্পর্ধা এখন কারো আছে তা তাদের কল্পনাতেও নেই। একজন এগিয়ে আসছে, অন্য 3 জন দাঁড়িয়ে আছে। আলম নামল খুব খুব সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে। তার পেছনে নামল সাদেক। সাদেকের মুখ ভর্তি হাসি। এরা বুঝতে পারল না এই ছেলে দুটি ভয়াবহ অস্ত্র নিয়ে নেমেছে। এদের স্নায়ু স্পাতের মতো। প্রচণ্ড শব্দ হলো গুলির। একটা গুলি নয়, 1 ঝাঁক গুলি। ফাঁকা জায়গায় এত শব্দ হবার কথা নয়, কিন্তু হলে। 4 জনেই গড়িয়ে পড়েছে। এখনো রক্ত বেরোতে শুরু করেনি। ওদের চোখে মুখে বিস্ময়। নাজমুল নেমে পড়েছে, তার হাতে SLR। আলম বলল, গাড়িতে ওঠো নাজমুল, দাঁড়িয়ে আছো কেন? নেমেছ কেন? দাঁড়িয়ে থাকা লোকগুলি একটা ঘোরের মধ্যে আছে। কি হয়ে গেল তারা এখনো বুঝতে পারছে না। সাদেক বলল, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে যান। লোকগুলির একজন শব্দ করে কাঁদছে। কি জন্য কাঁদছে কে জানে। তার এখানে কাঁদবার কি হলো? এখানকার ঘটনা প্রচার হতে সময় লাগবে। তারা ফার্মগেটে পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই। অবশ্য গুলির শব্দ ওরা হয়তো পেয়েছে। এটা তেমন কোনো অসুবিধা হবার কথা নয়। এই শহরে গেরিলারা এসেছে, এটা ওদের কল্পনাতেও নেই। গাড়ি চলা শুরু করতেই সাদেক বলল, আমার বাথরুম পেয়ে গেছে। কেউ কোনো উত্তর দিল না। সাদেক আবার বলল, ডায়াবেটিক্স হয়ে গেল নাকি? এ কথারও কোনো জবাব পাওয়া গেল না। গৌরাঙ্গ আবার একটা সিগারেট ধরিয়েছে। তার ফর্সা আঙ্গুল অল্প অল্প কাঁপছে। আলম বলল, ভয় লাগছে গৌরাঙ্গ? গৌরাঙ্গ সত্যি কথা বলল, হ্যাঁ লাগছে, বেশ ভয় লাগছে। আলম তাকালো পেছনে। সাদেক চোখ বন্ধ করে পড়ে আছে। স্টেনগানটি তার কোলে। কেমন খেলনার মতো লাগছে। নুরু বসে আছে শক্ত মুখে। আলমের দিকে চোখ পড়তেই সে বলল, কিছু বলবেন আলম ভাই? না, কিছু বলবো না। সিগারেট ধরাবেন একটা? না।
ঠিক এই মুহূর্তে কিছু বলার নেই, কিছু করারও নেই। এটা হচ্ছে প্রতীক্ষার সময়। আলম লক্ষ্য করল বারবার তার মুখে থুতু জমা হচ্ছে। কেন এরকম হচ্ছে? তার কি ভয় লাগছে? তার সঙ্গে আছে চমৎকার একটি দল। এরা প্রথম শ্রেণীর কমান্ডো ট্রেনিং পাওয়া দল। এদের সঙ্গে নিয়ে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়া যায়। কোনো রকম ভয় তার থাকা উচিত নয়, কিন্তু আছে, ভালোই আছে। নয়তো বারবার মুখে থুতু জমত না। সে আদিম ভয় যার যুক্তি মানে না। মনের কোনো এক গহীন অন্ধকার থেকে বিড়ালের মতো নিঃশব্দে বের হয়ে আসে এবং দেখতে দেখতে ফুলে ফেপে বিশাল হয়ে ওঠে। গাড়ির বেগ কমে আসছে। গৌরাঙ্গের চোখ মুখ শক্ত, কপালে বিন্দু বিন্দু ঘা। আলম ডাকল, সাদেক, সাদেক। সাদেক ভারী গলায় বলল, আমি আছি। গৌরাঙ্গ বড় বড় নিঃশ্বাস ফেলছে। আলমের কেমন যেন বমি বমি ভাব হচ্ছে। তার জানতে ইচ্ছা করছে অন্যদেরও তার মতো হচ্ছে কিনা, কিন্তু জানার সময় নেই। গাড়ি থেমে আছে। মিলিটারিদের তাঁবু 10-15 গজ দূরে। দরজা খুলে 3 জনই লাফিয়ে নামল। নাজমুল তখনও নামেনি। পাঞ্জাব রেজিমেন্টের 20 জনের একটা ইউনিট ছিল ফার্ম গেটে। তাদের দলপতি সুবেদার মেজর মাবুদ খা। এই দলটিকে এখানে রাখার উদ্দেশ্য মাবুদ খার কাছে পরিষ্কার নয়। এদের ওপর তেমন কোনো ডিউটি নেই। মাঝে মাঝে রোড ব্লক করে যে চেকিং হয় তা করে এমপিরা। এদের সঙ্গে ইদানিং যোগ দিয়েছে মিলিশিয়া। তাঁবুর ভেতরটা বেশ গরম, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ সৈনিকই ঘুমোচ্ছিল বা ঘুমের ভঙ্গিতে শুয়েছিল, যদিও এটা ঘুমাবার সময় নয়। কিছুক্ষণের ভেতরেই বৈকালিক চা আসবে। চা আসতে আজ দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে কে জানে। মাবুদ খা বাইরের চেয়ারে বসেছিল। শুধু শুধু বসে থাকা যায় না, কিন্তু তাকিয়ে থাকা ছাড়া তার কোনো কাজ নেই। তাঁবুর ভেতর হইচই হচ্ছে। তাস খেলা হচ্ছে সম্ভবত। এই খেলাটি তার অপছন্দ। সে মুখ বিকৃত করল এবং ঠিক তখনই লক্ষ্য করল 3টা ছেলে দৌড়ে আসছে। দীর্ঘদিনের সামরিক ট্রেনিং তার পেছনে। তার বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হল না যে ছেলে 3টি কেন ছুটে আসছে। সে মুগ্ধ হলো এদের অর্বাচীন সাহসে। কিছু একটা বলল চিৎকার করে। সেটা শোনা গেল না, কারণ আকাশ কাঁপিয়ে একটা বিস্ফোরণ ঘটেছে। চিৎকার, হইচই, আতঙ্কগ্রস্ত মানুষের ছুটোছুটি, সবকিছু ছাপিয়ে শোনা যাচ্ছে গুলির শব্দ। ঝাঁকে ঝাঁকে গুলি এসে পড়ছে। নুরু শান্ত। সে 2টি গ্রেনেড পরপর ছুঁড়েছে। এখন তার করবার কিছু নেই। সে দাঁড়িয়ে আছে মূর্তির মতো। চোখের সামনে যা ঘটছে তা ঠিক বিশ্বাস হচ্ছে না। আলম ভাই 2য় ম্যাগাজিনটি ফিল্ড করেছেন, কিন্তু তার প্রয়োজন নেই। এখন উচিত দ্রুত পালিয়ে যাওয়া। যে বিকট বিস্ফোরণ হয়েছে, অর্ধেক শহর নিশ্চয়ই কেঁপে উঠেছে। এয়ারপোর্ট থেকে টহলদারি জিপ নিশ্চয়ই বের হয়ে পড়েছে। গৌরাঙ্গ ক্রমাগত হর্ন দিচ্ছে। তার মুখ রক্তশূন্য। নুরু চেঁচিয়ে বলল, আলম ভাই, গাড়িতে ওঠেন। একটা সরকারি বাস যাত্রী নিয়ে হঠাৎ উপস্থিত হয়েছে। ড্রাইভার বাস থামিয়ে হতভম্ব হয়ে তার সিটে বসে আছে। বাসে এমনভাবে সে রেখেছে যে গৌরাঙ্গ তার গাড়ি বের করতে পারছে না। সাদেক এগিয়ে গেল, তার হাতে স্টেন গান। বাস ড্রাইভারকে আশ্চর্য রকম নরম গলায় বলল, ড্রাইভার সাহেব, গাড়িটি সরিয়ে নিন, আমাদের আরও কাজ আছে। হতভম্ব ড্রাইভার মুহূর্তে তার গাড়ি নিয়ে গেল 3rd গিয়ারে। ঘন্টার শব্দ আসছে। দমকল নাকি? ওরা গাড়িতে উঠে বসল। গৌরাঙ্গ গাড়িটাকে প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আলম বলল, আস্তে যাও, আস্তে, কোনো ভয় নেই। গাড়ি যাচ্ছে ইন্টারপনের দিকে। এই প্রোগ্রামটিতে কোনো ঝামেলা নেই। কেউ গাড়ি থেকে নামবে না। ছুটে যেতে যেতে কয়েকটি গ্রেনেড ছড়া হবে। হোটেলের বিদেশি সাংবাদিকরা জানবে ঢাকার অবস্থা স্বাভাবিক নয়। আলমের মনে হলো
বড় রকমের ঝামেলা হয়তো ইন্টারকনের সামনে অপেক্ষা করছে। যেখানে কোনো ঝামেলা হবে বা মনে করা হয়, হবে না মনে করা হয়, সেখানেই ঝামেলা দেখা দেয়। আলম বলল, স্পিড কমাও গৌরাঙ্গ, করছো কি তুমি? মারবে নাকি? গৌরাঙ্গ স্পিড কমালো। সাদেক বলল, প্রচণ্ড বাথরুম পেয়ে গেছে, কি করা যায় বলো তো আলম? আলম জবাব দিল না। ইন্টারকন এসে পড়েছে। আলমের নিঃশ্বাস ভারী হয়ে এলো। আবার মুখে থুতু জমছে, গা গুলাচ্ছে। 6টায় কারফু শুরু হবে। রাত্রি 5:30টায় উদ্বিগ্ন হয়ে ফোন করল। ফোন ধরলেন সুরমা। তিনি বুঝতে পারছেন রাত্রির গলা কাঁপছে। অনেক চেষ্টা করেও সে তার উদ্বেগ চেপে রাখতে পারছে না। তিনি নরম গলায় বললেন, কি হয়েছে রাত্রি? কিছু হয়নি মা, তুমি কি খবর শুনেছ? না, কি খবর? টেলিফোনে বলা যাবে না, দারুণ সব কাণ্ড হয়েছে মিরপুর রোডে, ফার্ম গেটে। কিছু জানো না? না, জানি না। আমরা বাড়ি আসবার জন্য গাড়ি বের করছিলাম, ওরা আসতে দেয়নি, রোড ব্লক করেছে। মা শোনো। শুনছি। উনি কি এসেছেন? না। বলো কি মা? সুরমা চুপ করে রইলেন। রাত্রে টেলিফোন ধরে রেখেছে, যেন সে আরো কিছু শুনতে চায়। সুরমা বললেন, তোর বাবার সঙ্গে কথা বলবি? না। মা শোনো, উনি এলেই তুমি টেলিফোন করবে। সুরমা জবাব দিলেন না। মা বল, শুনছি। উনি এলেই টেলিফোন করবে। আমার খুব খারাপ লাগছে মা, আমার কাঁদতে ইচ্ছা করছে। সুরমার মনে হলো উনি কান্নার শব্দ শুনলেন। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। কেন রাত্রি কাঁদছে? এ বয়সে একটা মেয়ে যদি কোনো পুরুষের কথা ভেবে কাঁদে, তার ফল শুভ হয় না। বিয়ের আগে তিনি নিজেও একটা ছেলের জন্য কাঁদতেন, তার ফল শুভ হয়নি। যদিও সে ছেলেটির কথা তিনি একবারও ভাবেন না, তবু কোথাও যেন একটা শূন্যতা অনুভব করেন। ছেলেটি তার হৃদয়ের একটা অংশ খালি করেই আছে। সেখানে কোনো স্মৃতি নেই, স্বপ্ন নেই, প্রগাঢ় শূন্যতা। সুরমা টেলিফোন নামিয়ে বসার ঘরে ঢুকবার প্রায় সঙ্গে সঙ্গে আলো এলো। তার চোখ লাল, দৃষ্টি এলোমেলো। সে সুরমার দিকে তাকিয়ে অল্প হাসল। সুরমা বললেন, তুমি ভালো আছো তো? জি, ভালো। সবাই ভালো আছে? হ্যাঁ। আপনি কি আমাকে একটু গরম পানি করে দিতে পারবেন? গরম পানি দিয়ে গোসল করব। আলম ক্লান্ত পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। থমকে দাঁড়ালো বারান্দায়। মতিন সাহেব বাগানে কাজ করছেন। আগাছা পরিষ্কার করে বাগানটিকে এত সুন্দর করে ফেলেছেন, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। সুরমা গরম পানি বাথরুমে দিয়ে আলমকে খবর দিতে গেলেন। আলম হাত পা ছড়িয়ে গভীর ঘুমে অচেতন, কাপড় ছাড়েনি, পা থেকে জুতো পর্যন্ত খোলেনি। ঘুমের মধ্যে আলম একটা অস্ফুট শব্দ করছে। প্রচণ্ড জ্বর হলে মানুষ এমন করে। ওর কি জ্বর? ঘরে ঢুকবার সময় দেখেছেন চোখ টকটকে লাল। সুরমা আলমের কপালে হাত রাখতেই আলম উঠে বসল। তোমার পানি গরম হয়েছে। থ্যাংক ইউ। কিন্তু তোমার গা তো পুড়ে যাচ্ছে জ্বরে। আমার এরকম হয়, হট শাওয়ার নিয়ে শুয়ে থাকলে জ্বর নেমে যাবে। আলম তোয়ালে টেনে নিয়ে মাতালের ভঙ্গিতে বাথরুমের দিকে এগিয়ে গেল। রাত্রি সন্ধ্যা 7টায় আবার টেলিফোন করল। কাঁদো কাঁদো গলায় বলল, মা, উনি আসেননি তাই না? এসেছে। এসেছেন তাহলে আমাকে টেলিফোন করনি কেন? আমি তখন থেকে টেলিফোনের সামনে বসে আছি। রাত্রি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সুরমা টেলিফোনে সে কান্না শুনলে তার নিজেরও চোখ ভিজে উঠতে শুরু করল। তিনি নিজেও কিশোরী বয়সে এভাবে কেঁদেছেন। কেউ তার কান্না শোনেনি। তিনি টেলিফোন নামিয়ে আলমের ঘরে এলেন। আলম খাটে পা ঝুলিয়ে বসে আছে, তার মুখে সিগারেট। সে সুরমাকে দেখে সিগারেট নামাল না।
সুরমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আলম বলল, আপনি কি কিছু বলবেন? সুরমা থেমে থেমে বলল, তুমি বলেছিলে এ বাড়িতে 7 দিন থাকবে। আজ 7 দিন শেষ হয়েছে। আমি আগামীকাল চলে যাব, আগামীকাল সন্ধ্যায়। তোমাকে কি 1 কাপ চা বানিয়ে দিব? দিন। আপনার কাছে অ্যাসপিরিন আছে? আছে, দিচ্ছি। বলেও সুরমা গেলেন না, দরজা ধরে দাঁড়িয়ে রইলে। আলম বলল, আপনি কি আরো কিছু বলবেন? না। মতিন সাহেবের নাক ফুলে উঠছে বারবার, হাত মুষ্টিবদ্ধ হচ্ছে, কারণ বিবিসি ঢাকায় গেরিলা অপারেশনের খবর ফলাও করে বলেছে। এত তাড়াতাড়ি খবর পৌঁছালো কিভাবে? সাহেবদের কর্মদক্ষতার উপর তার আস্থা সবসময়ই ছিল, এখন সেটা বহুগুণে বেড়ে গেছে। সুরমাকে ঢুকতে দেখেই তিনি বললেন, ব্রিটিশদের মতো একটা জাত আর হবে না। সুরমা তার কথা বুঝতে পারলেন না। হঠাৎ ব্রিটিশ প্রসঙ্গ এলো কেন কে জানে। সুরমা, আজ রাহা ছারকার করে দিয়েছে, অর্ধেক ঢাকা শহর বার্ন করে দিয়েছে, একেবারে ছাতু, হ্যাভক। সুরমা কিছু বললেন না। মতিন সাহেব ট্রানজিস্টর নিয়ে শোবার ঘরে চলে গেলেন। রাত্রিকে টেলিফোন করে জানতে হবে বিবিসি শুনেছে কিনা। টেলিফোন ধরল অপলা। সে হাই তুলে বলল, আপা, কে টেলিফোন দেওয়া যাবে না, তার কি জানি হয়েছে, দরজা বন্ধ করে কাঁদছে। মতিন সাহেব অবাক হয়ে বললেন, এরকম খুশির দিনে কাঁদছে কেন? রাত্রে ভোরবেলাতেই চলে এসেছে। সুরমা রান্না করেছিল। সে চলে গেল রান্নাঘরে। সুরমা মেয়েকে দেখে বিস্মিত হলে, এ কি চেহারা হয়েছে মেয়ের! মুখ শুকিয়ে কেমন অন্যরকম দেখাচ্ছে, চোখ লাল। তোর কি হয়েছে? কিছু হয়নি। ঠিক করে বলতো কি হয়েছে? রাতে ঘুম হয়নি মা, সারা রাত জেগেছিলাম। সুরমা আর কিছু জিজ্ঞাসা করলেন না, রুটি বেলতে লাগলেন। বিন্তি রুটি সেঁকছে এবং নিজের মনে হাসছে। রাত্রে হালকা গলায় বললে, আজ নাস্তা কি মা? সুরমা কঠিন গলায় বললেন, দেখতেই পাচ্ছিস কি, জিজ্ঞেস করছিস কেন? রাত্রি মৃদু স্বরে বললে, আমার পর কেন তুমি রেগে যাচ্ছ মা? আমি কি কখনো তোমাকে রাগানোর জন্য কিছু করেছি? সুরমা উত্তর দিলেন না। রাত্রি আবার বলল, চুপ করে থাকবে না, বলো তুমি, কখনো কি তোমাকে রাগানোর জন্য কোনো কারণ ঘটিয়েছি? সুরমা দেখলেন রাত্রের চোখে জল টলমল করছে, যেন এক্ষুনি সে কেঁদে ফেলবে। তো নিজেরও কান্না পেয়ে গেল। সে মনে মনে বলল, কেউ যেন আমার এই মেয়েটির মনে কষ্ট না দেয়। বড় ভালো মেয়ে, বড় ভালো। রাত্রি, কি মা, আলমের ঘুম ভেঙেছে কিনা দেখে আয়, বলেই সুরমা পাংশুবর্ণ হয়ে গেলেন। কেন রাত্রির কে এই কথা বললে? তিনি ভালোই জানেন আলম জেগে আছে। কিছুক্ষণ আগেই তিনি তাকে চা দিয়ে এসেছে। কি ভয়ানক কথা! রাত্রি কি তার এই উদ্দেশ্য ধরতে পেরেছে? নিশ্চয়ই পেরেছে। সে বোকা মেয়ে নয়। নিজেকে সামলানোর জন্য তিনি থেমে থেমে বললেন, আজ চলে যাবে, একটু যত্ন নেওয়া দরকার। আজ চলে যাবেন নাকি? হ্যাঁ, 1 সপ্তাহ থাকার জন্য এসেছিল, 1 সপ্তাহ তো হয়ে গেল। তিনি কি বলেছেন আজ চলে যাবেন? হ্যাঁ, বলেছে। রাত্রে হালকা পায়ে ঘর ছেড়ে গেল। তার গায়ে একটা ধবধবে সাদা সিল্কের শাড়ি, শাড়িতে বেগুনি ফুল। কি চমৎকার লাগছে রাত্রিকে। তার মনে হলো শুধুমাত্র মেয়েরাই সৌন্দর্য বুঝতে পারে, পুরুষরা না। ওদের নজর থাকে শরীরের দিকে। সৌন্দর্য দেখবার সময় কোথায় ওদের? আলম পাক ঝুলিয়ে খাটে বসে আছে, তার কোলের পর একটা বই। সে পা দুলাচ্ছে। রাত্রিকে ঢুকতে দেখে সে অল্প হাসল। কখন এসেছেন? এই তো কিছুক্ষণ আগে। কি বই পড়ছেন এত মন দিয়ে? আলম একটু উঁচু করে দেখালো, দত্তা।
রাত্রি হাসি মুখে বলল, অপলা এই বইটা মুখস্থ বলতে পারে। ৫-৬ দিন পর পর সে এই বইটা একবার করে পড়ে। আলম বলল, আপনি কি অসুস্থ? কেমন যেন অন্যরকম লাগছে। না, অসুস্থ না, আমি বেশ ভালো। দেখতে এসেছি আপনি কেমন আছেন। কাল সন্ধ্যাবেলা যা ভয় পেয়েছিলাম, কেন জানি মনে হচ্ছিল কিছু একটা হয়েছে আপনার। কি যে কষ্ট হচ্ছিল আপনি কোনোদিনও কল্পনা করতে পারবেন না। আলমের অস্বস্তি লাগছে। এসব কি বলছে এ মেয়ে? কিন্তু এ তো সহজ স্বাভাবিক ভঙ্গিতে বলছে। আলম কথা ঘুরাবার জন্য বললে, কাল কি হয়েছে শুনতে চান? না, শুনতে চাই না। যুদ্ধ আমার ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। রাত্রি খাটে আলমের মতো পা ঝুলিয়ে বসল। মিষ্টি একটা গন্ধ ভাস বাতাসে ভাসছে। সৌরভ কি মানুষের মনে বিষাদ জাগিয়ে তোলে? তোলে বোধহয়। আলমের কেমন জানি মন খারাপ হয়ে যাচ্ছে। রাত্রি বলল, আপনি নাকি আজ চলে যাবেন? হ্যাঁ। কখন যাবেন? বিকেলে। আপনি কি ঢাকাতেই থাকবেন না চলে যাবেন অন্য কোথাও? ঢাকাতেই থাকব। আর আসবেন না আমাদের এখানে? আসবো না কেন? আসবো। আমার মনে হচ্ছে আপনি আর আসবেন না। এরকম মনে হচ্ছে কেন? কেউ কথা রাখে না। রাত্রি হঠাৎ উঠে চলে গেল, কারণ তার চোখ জলে ভরে আসছে। এ জল একান্তই নিজের, লুকিয়ে রাখার জিনিস। সে চলে গেল তার নিজের ঘরে। অপলা সেখানে বসে আছে। তার হাতে একটা গল্পের বই। সে বই নামিয়ে বলল, কাঁদছো কেন আপা? মাথা ধরেছে। অপলা চোখ নামিয়ে নিল বইয়ে। সে নিজেও কাঁদছে, কারণ এই মুহূর্তে সে খুব দুঃখের একটা ব্যাপার পড়ছে। নায়িকা সিঁড়ি দিয়ে পিছলে পড়েছে এবং চোখে কিছু দেখতে পারছে না। সে আত্মস্বরে চিৎকার করছে, অরুণ, অরুণ। সে ডাক শুনেও নির্বিকার ভঙ্গিতে নেমে যাচ্ছে। সুরমা নাস্তার টেবিলে আলমকে ডাকতে এলো। আলম জুতা পরছে। কোথাও বেরোচ্ছ? জি। কখন ফিরবে? বিকেলে এসে বিদায় নিয়ে যাব। সুরমা একবার ভাবলেন বলেন, মাঝে মাঝে এসো। কিন্তু বলতে পারলেন না। যেসব কথা আমরা বলতে চাই তার বেশিরভাগই আমরা বলতে পারি না। নাস্তা খেতে এসো বাবা। আসছি। মতিন সাহেব ঢাকা রেডিও খুলে বসেছিলেন। বাচ্চাদের একটা অনুষ্ঠান হচ্ছে। কিচিরমিচির করছে একদল বাচ্চা। আপা, আমি একটা ছড়া বলব। আমার নাম রুমানা। ময়না ময়না কোনো কথা কয় না। বাহ বাহ, বেশ হয়েছে। এবার তুমি আসো, পরিষ্কার করে নাম বলো। আপা, আমার নাম সুমন। আমি একটা গান গাইব। রচনা বিদ্রোহী কবি নজরুল। কাবেরী নদী জলে কে গো বালিকা। চমৎকার হয়েছে। এবার তুমি আসো। মতিন সাহেব বিড়বিড় করে বললেন, এদের ধরে চাপকানো উচিত। এ সময় গান গাচ্ছে, ছড়া বলছে, কত বড় স্পর্ধা। সুরমা এসে বললেন, নাস্তা দেওয়া হয়েছে, খেতে আসো। মতিন সাহেব শিশুর মতো রেগে গেলেন। যাও, আমি খাবো না কিছু। যত ইডিয়েটের দল। গান গাইছে, ছড়া বলছে, চর দিয়ে দাঁত ফেলে দিতে হয়। শরীফ সাহেব আলমকে দেখে মোটেই অবাক হলেন না। তার ভঙ্গি দেখে মনে হলো তিনি যেন মনে মনে তার জন্যই অপেক্ষা করছিলেন। মামা, কি খবর তোমার? ভালো। তুই এখনো বেঁচে আছিস? আছি। কাল রাতে স্বপ্নে দেখলাম গুলি খেয়েছিস। তখনই বুঝলাম তুই ভালো আছিস। আমার স্বপ্ন সব সময় উল্টা হয়। শরীফ সাহেব কোমরের লুঙ্গি আটো করতে করতে উঠে দাঁড়ালেন। ৯টা বাজে। অফিসে যাবার জন্য তৈরি হতে হয়, কিন্তু কেন যেন অফিসে যেতে ইচ্ছে করছে না। লুঙ্গি বদলে প্যান্ট পরতে হবে ভাবতেই খারাপ লাগছে। চা খাবি? না। কফি? কফি খাবি? একটা ইনস্ট্যান্ট কফি কিনেছি। চা বানানোর মহাহাঙ্গামা।
কাজের ছেলেটা আমার একটা সুটকেস নিয়ে পালিয়ে গেছে। বলতে বলতে তার হাসি পেয়ে গেল, কারণ সুটকেসটিতে কিছু পুরানো ম্যাগাজিন ছাড়া কিছু ছিল না। ছাত্র জীবনে কিছু গল্প কবিতা লিখতেন, তার কয়েকটি ছাপাও হয়েছিল। সুটকেস বোঝাই সেই সব ম্যাগাজিনে। হাসছো কেন? বেটা খুব ঠক খেয়েছে, সুটকেস খুলে হাউমাউ করে কাঁদবে। আলমের মনে হলো তার মামার হাসির ভঙ্গিটি কেমন যেন অস্বাভাবিক। সুস্থ মানুষের হাসি নয়, অসুস্থ মানুষের হাসি। আলম, বলো। তোর চিঠি তোর মাকে পৌঁছে দিয়েছি। মা ভালো আছেন? জানি না। জানি না মানে? দেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছ। ভাবছি নিজেও চলে যাব, রাতে ঘুম হয় না। যাও, চলে যাও। কিন্তু ওরা খুঁজে বের করে ফেলবে। ফখরুদ্দিন সাহেব পালিয়ে গিয়েছিলেন। মানিকগঞ্জ তার শ্বশুরবাড়ি থেকে ধরে নিয়ে এসেছে। এখন বোধহয় মেরেই ফেলেছে। খাবি তুই কফি? দাও। ফার্মগেটের অপারেশনে তুই ছিলি? হুম, ভালোই দেখিয়েছিস। আলম হাসলে। তোমার সামনে সিগারেট খেলে তুমি রাগ করবে? ইচ্ছা হলে খা, লায়ক হয়ে গেছিস, এখন তো খাবি। কফি ভালো হলো না, অতিরিক্ত কড়া হয়ে গেল। হালকা করবার জন্য দুধ ও গরম পানি মেশানোর পর তার স্বাদ হলো আরও কুৎসি। শহীদ সাহেব মুখ বিকৃত করে বললেন, পেচ্ছাবের মতো লাগছে, ফেলে দে। আবার বানাবো? আর বানাতে হবে না। মামা, একটা কথা শোনো। বল, শুনছি। আমি যদি তোমার এখানে থাকি কয়েকদিন, তোমার অসুবিধা হবে? না। আগে যেখানে ছিলি সেখানে কি অবস্থা? জানাজানি হয়ে গেছে? তা না, ভদ্রমহিলা একটু ভয় পাচ্ছে। তাছাড়া আমি বলেছিলাম 1 সপ্তাহ থাক। 1 সপ্তাহ হয়ে গেছে। কখন আসবি? বিকেলে। আমাকে একটা চাবি দাও। শরীফ সাহেব চাবি বের করে দিলেন এবং দ্রুত কাপড় পরতে শুরু করলেন। আলম এখানে থাকলে অফিস মিস করা উচিত হবে না। আলম, বলো মামা। একটা সাকসেসফুল অপারেশনের পর ওভার কনফিডেন্ট হবার একটা সম্ভাবনা থাকে। খুব সাবধান। এরা এখন পাগলা কুত্তার মতো, দারুণ সতর্ক। পাগলা কুত্তারা খুব সতর্ক হয়, জানিস তো। আমরাও সতর্ক। স্বপ্ন দেখে মনটা একটু হয়ে গেল। যদিও জানি আমার স্বপ্ন সবসময় উল্টো হয়। প্রমোশন পাওয়ার একটা স্বপ্ন দেখলাম একবার, হয়ে গেল ডিমোশন। অফিসার অন স্পেশাল ডিউটি বানিয়ে বেইজ্জত করল। শরীফ সাহেব আবার হাসতে শুরু করলেন, অন্যরকম হাসি, অসুস্থ মানুষের হাসি। বুঝলি আলম, এই যুদ্ধ দীর্ঘদিন চলবে। নেভি 4 ইয়ার্স। চায়না কেমন চুপ মেরে আছে দেখছিস না? অন্য দেশগুলি চুপ করে আছে। আমি মাইন্ড করছি না, তো চায়না পাকিস্তান সমর্থন করবে কেন? ওয়াই? মানুষের জন্য মমতা নেই চায়নার, এটা ভাবতেই মনটা খারাপ হয়ে যায়। হোয়াই চায়না, হোয়াই? অফিসে যাবে না মামা? না, ইচ্ছে করছে না। শুয়ে থাকবো, সিক রিপোর্ট করব। আসলেই সিক সিক লাগছে। দেখ তো কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা। জ্বর নেই। না থাকলেও হবে। জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, ডায়রিয়া হবে। শরীফ সাহেব শব্দ করে হাসতে লাগলেন, পা দুলিয়ে হাসি। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি, পর্ব 4। গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন। গল্প শুনুন।